টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয়ের দুটি অঙ্ক সমাধান করাবো। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই প্রকাশিত হয়েছে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। এখনকার পর্বে এই অঙ্ক দুইটা আমরা সমাধান করাবো। দেখো বলা আছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এই দুইটা অঙ্ক হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো আমি কিন্তু 13 নাম্বার পর্বে কিন্তু আংশিক ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আংশিক ভগ্নাংশ কিভাবে ভাঙবে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা এখনও 13 নাম্বার পর্বটা দেখো নাই তারা অবশ্যই 13 নাম্বার পর্বটা দেখে এসে এই পর্বটা দেখবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই যে আংশিক ভগ্নাংশ সংক্রান্ত যত নিয়ম ছিল সেই নিয়মগুলো কিন্তু আমরা দেখেছি। সুতরাং তুমি এই পর্বটা দেখে আসলে এখনকার পর্বটা দেখতে তোমার অনেক উপকারে আসবে। এই অঙ্কটা সমাধান করাবো। তো এই অঙ্কটা কিভাবে ভাঙবে আবারও বলছি, 13 নাম্বার পর্বটা অবশ্যই দেখে আসবে। কিভাবে ভাঙবে বা কি করবে, আংশিক ভগ্নাংশ কি, তারপরে প্রকৃত অপ্রকৃত অভেদ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা 13 নম্বর পর্বটা দেখো নাই দেখে এসে এই পর্বটা দেখো, তাহলে তোমার জন্য অনেক উপকারে আসবে। তাহলে এইটাকে আমরা কিভাবে ভাঙবো, দেখো এখানে কিন্তু আমরা এখানে 3টা দাগ দেবো, কারণ এই 3টা দাগ হচ্ছে অভেদ চিহ্ন। তো এখানে কিভাবে ভাঙবো, দেখো এখানে পুনরাবৃত্তি আছে, x-1 হোল স্কোয়ার আছে। তাহলে আমরা যদি পুনরাবৃত্তি থাকে তাহলে আমরা x-1 হোল স্কোয়ার আছে, তার মানে x-1 পাওয়ার 1 দিয়ে একবার লিখবো। তারপরে আমরা x-1 হোল স্কোয়ার মানে পাওয়ার 2 দিয়ে একবার লিখব। যেহেতু পুনরাবৃত্তি আছে, যদি পুনরাবৃত্তি থাকে তাহলে পাওয়ার 1 দিয়ে একবার লিখব, তারপরে পাওয়ার 2 দিয়ে একবার লিখব। এরপরে এইখানে কিন্তু আছে কি x² + 1 হোল স্কোয়ার আছে, তাহলে এই ক্ষেত্রেও হোল স্কোয়ার আছে, যেহেতু তার মানে পুনরাবৃত্তি আছে, এটা 2 বার আছে। তাহলে যদি 2 বার থাকে তাহলে আমরা x² + 1 পাওয়ার 1 দিয়ে একবার লিখব। এরপরে আবার আমরা x² + 1 এটার পাওয়ার 2 দিয়ে একবার লিখবো। দেখো 1 দিয়ে একবার লিখছি, 2 দিয়ে একবার লিখছি। এবার দেখো x-1, x এর পাওয়ার 1 আছে, যদি 1 থাকে তাহলে ঝামেলা নাই, তার মানে এখানে a দিব। এখানেও x এর পাওয়ার 1 আছে, তাই ঝামেলা নাই, তাই এখানে b দিব। কিন্তু এখানে আছে x এর পাওয়ার 2 আছে, x² ± যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমার cx + d লিখবো। কেন cx লিখবো, b লেখা শেষ, তাহলে এখানে লিখবো cx + d লিখবো। আর দেখো এখানেও x² + 1 আছে, তাই আমার এখানে d লেখা শেষ, তাহলে আমরা লিখবো ex প্লাস আমরা f লিখবো। দেখো আমরা এটা লিখেছি। এইটা লেখার কিন্তু টোটাল 5টা নিয়ম আছে। 5টা নিয়ম কিন্তু আমি 13 নাম্বার পর্বে শিখিয়েছি। আবারও বলছি যারা 13 নাম্বার পর্বটা দেখো নাই দেখে এসে এই পর্বটা দেখবা, তাহলে আমরা এইটা ইকুয়াল টু কিন্তু এইটা লিখতে পারবো। এটাকে আমরা কয় নং সমীকরণ দিব, 1 নং সমীকরণ দিব। দেখো আমরা এইটা ধরে নিয়েছি, এইটা অভেদ চিহ্ন, 3টা দাগ মানে হচ্ছে অভেদ চিহ্ন। এইটা ইকুয়াল টু আমরা এটা লিখেছি, লিখে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। ধরে নিয়েছি এইটা অভেদ চিহ্ন ইকুয়াল টু আমরা এইটা লিখেছি, যেটা আমরা লিখলাম সেটাই কিন্তু এইখানে লেখা আছে। আমরা সেটা লিখে 1 নং সমীকরণ দেব। 1 নং সমীকরণ দেওয়ার পরে আমরা 1 নং এর উভয় পক্ষকে, এই যে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা আছে, এই যে বাম পক্ষের হরে আছে x-1 হোল স্কোয়ার ইন্টু x² + 1 হোল স্কোয়ার, এইটা দ্বারা 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যেটা আছে সেইটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তার মানে এইটা আছে হরে, তাহলে এইটা দ্বারা আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করব। তাহলে লিখব 1 নং সমীকরণের উভয় পক্ষকে, এই যে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যেটা আছে সেইটা দ্বারা গুণ করে পাই। এবার দেখো এইটা দিয়ে যদি এইটার সাথে গুণ করি, আমার গুণ করতে হবে, উভয় পক্ষে গুণ করতেছি, তার মানে এইটা আর এইটা কাটা যাবে, থাকবে হচ্ছে x + 1, সেটা লিখলাম।
এবার দেখো এইটার সাথে যদি এইটা গুণ করি, যদি এইটার সাথে এটা গুণ করি, গুণ করলে আমার কত থাকবে, এ থাকবে প্রথমে, আর এইটার সাথে এটা গুণ করছি, তার মানে x-1 কাটা যাবে, যেহেতু এটা হোল স্কোয়ার আছে তার মানে এখানে থাকবে x-1 আর থাকবে x² + 1 হোল স্কোয়ার, এইটা থাকবে। এবার এইটার সাথে যদি এইটা গুণ করি, এই মাঝখানে প্লাস ছিল প্লাস দিলাম, এইটার সাথে যদি এইটা গুণ করি তাহলে x-1 হোল স্কোয়ার, x-1 হোল স্কোয়ার কাটা যাবে, থাকবে b ইন্টু x² + 1 হোল স্কোয়ার, যেটা থাকবে আমরা সেটা লিখলাম। এরপরে এখানে মাঝখানে প্লাস ছিল প্লাস চিহ্ন দিলাম। এবার এইটার সাথে এইটা গুণ করব, গুণ করলে দেখো সেটা হলো যে cx + d থাকবে, তাহলে cx + d লিখলাম। আর দেখো এইটার সাথে এইটা গুণ করছি, তারপরে এই x-1 হোল স্কোয়ার থাকবে, x-1 হোল স্কোয়ার লিখলাম। এবার এইটা আর এইটা কাটা যায়, এখানে যেহেতু দুইটা আছে আর এখানে একটা আছে, কাটা যায়, থাকবে হচ্ছে কি x² + 1 থাকবে, x² + 1 থাকবে, আমরা সেটা লিখলাম। এরপরে আমার প্লাস ছিল প্লাস দিলাম। এবার এইটার সাথে এইটা যদি গুণ করি, গুণ করলে দেখো এইটা আর এইটা কাটা যাবে, থাকবে এইটা আর এইটা থাকবে, তার মানে ex + f থাকবে, আর থাকবে x-1 হোল স্কোয়ার থাকবে, এইটা আর এইটা কাটা যাবে, কেটে গেলে এটা থাকবে, তাহলে এটাকে আমরা দিব 2 নং সমীকরণ দিব, তার মানে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। দেখো এই অঙ্কটা একটু অনেক বড়, বাট তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। তো দেখো এই অঙ্কটা, এই আমরা 2 নং সমীকরণ পেয়েছি, এই 2 নং সমীকরণকে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো সহগ সমীকৃত করা লাগবে। এই জন্য আমরা যে কাজটা করব, বাংলা গুণ করে দিব। তো বাংলা গুণ করার আগে আমার এইখানে যেটা আছে সেটা লিখলাম, এরপরে দেখো এইখানে যা ছিল আমরা তাই লিখলাম। এবার a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a মানে x², তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b², a + b হোল স্কোয়ারের সূত্র, a মানে হচ্ছে x², তাহলে x² স্কোয়ার করলে হবে x⁴, তাহলে আমরা a² লিখলাম প্লাস 2ab, 2a মানে x² b মানে 1, তাহলে 2ab, 2a মানে x² আর b মানে হচ্ছে 1, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হবে, আর এই x² আর প্লাস হচ্ছে 1² মানে কত, 1, একটু জাম দিয়ে লিখতে হবে, না হলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এরপরে দেখো b ছিল b লিখলাম, এই ক্ষেত্রেও x² + 1 হোল স্কোয়ার আছে, a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি হবে, a² + 2a b + b² হবে। তাহলে আমরা এটাকে যদি একবারে লিখি, 2 দুগুণে 4, তার মানে x⁴ হবে, আর প্লাস 2 আর 1 গুণ করলে 2 হবে, x² হবে, 1² মানে 1, এইটা হবে। এরপরে দেখো এইখানে যেটা ছিল আমরা সেটা লিখলাম। এরপরে a - b হোল স্কোয়ারের সূত্র, a² a মানে x, তার মানে x² - 2a মানে x আর b মানে 1 গুণ করলে 2 হবে, প্লাস 1², তার মানে আমরা a - b হোল স্কোয়ারের সূত্র বসালাম, আর এইখানে যা ছিল তাই লিখলাম। এরপরে এই প্লাস চিহ্ন দিলাম, এইখানে যা আছে তাই লিখলাম। এবার দেখো a - b হোল স্কোয়ারের সূত্র, a² - 2ab + b², ক্যালকুলেশন করলে এটা হবে। এবার দেখো এইখানে যা আছে এইখানেও তাই লিখলাম। এখানে কিন্তু আমার অভেদ চিহ্ন দিতে হবে, আমরা সেই অভেদ চিহ্নগুলাই দিচ্ছি। অভেদ চিহ্ন কেন দিয়েছি, কারণ সমানের এই পাশে একটা বহুপদে আছে, সমানের ওই পাশে একটা বহুপদে আছে, যদি থাকে সেটাকে অভেদ চিহ্ন, সেক্ষেত্রে অভেদ চিহ্ন ব্যবহার করা হয়। যেহেতু a b c d e f এর মান জানি না, তাই এখানে আমরা অভেদ চিহ্ন দিয়েছি, যেটা আমি 13 নম্বর পর্বে বিস্তারিত আলোচনা করেছি। দেখো এইখানে যা ছিল আমরা তাই লিখলাম, আর এইখানে অভেদ চিহ্ন দিলাম। এরপরে এ ছিল এ লিখলাম। এবার আমরা এইটার সাথে এইটা গুণ করে দিব, মানে বাংলা গুণ করে দিব। বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ করে দিব। তাহলে দেখো x এর সাথে x⁴ গুণ করলে হবে x⁵, x এর সাথে 2x² গুণ করলে হবে হচ্ছে 2x³, x এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে x। এবার -1 এর সাথে x⁴ গুণ করলে হবে -x⁴, -1 এর সাথে 2x² গুণ করলে হবে -2x², -1 এর সাথে +1 গুণ করলে হবে -1। দেখো x দিয়ে এগুলা গুণ করছি, -1 দিয়ে গুণ করছি, গুণ করলে আমরা এইটা পাবো। এরপরে এইখানে যা ছিল তাই লিখছি, এরপরে এই প্লাস চিহ্ন দিয়েছি, এইখানে যা ছিল আমরা তাই লিখেছি। এবার এইটার সাথে এইটার আমরা বাংলা গুণ করে দিব, তাহলে x² আর x² গুণ করলে হবে হচ্ছে x⁴। এরপর দেখো -2x আর x গুণ করলে হয়
টু এক্স কিউব এইটা হয়। দেখো এইটার সাথে এইটা গুণ তারপরে এইটা গুণ, অথবা তুমি এইটার সাথে এই দুইটা গুণ তারপর এইটার সাথে এই দুইটা গুণ এইটার সাথে এইটা গুণ করলে হবে, কোনো সমস্যা নেই, যেভাবে গুণ করো কোনো প্রবলেমের সমস্যা হবে না। এরপরে দেখো ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে। এরপরে দেখো এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হবে, মাইনাস 2x এর সাথে 1 গুণ করলে হবে মাইনাস 2x হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। এরপরে এইখানে যা ছিল তাই, এইখানে যা ছিল তাই লিখেছি। এরপরে দেখো x প্লাস 1 ছিল তাই লিখলাম। এবার a আর x টু দি পাওয়ার 5 গুণ করলে হয় a x টু দি পাওয়ার 5, মানে a দিয়ে গুণ করে দিব, a আর 2x কিউব গুণ করলে হয় 2ax কিউব, a আর x গুণ করলে হয় ax, a আর মাইনাস x টু দি পাওয়ার 4 গুণ করলে হয় মাইনাস ax টু দি পাওয়ার 4, মাইনাস এ আর মাইনাস 2x স্কোয়ার গুণ করলে হয় মাইনাস 2ax স্কোয়ার, এ আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস এ। এবার বি দিয়ে গুণ করবো, বি আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হয় বি এক্স টু দি পাওয়ার 4, বি আর 2x স্কোয়ার গুণ করলে হয় 2bx স্কোয়ার, বি আর 1 গুণ করলে হয় বি। দেখো সি এক্স এর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করবো, মানে এইটার সাথে এইটা গুণ করবো, বাংলা গুণ করবো, মানে সি এক্স দিয়ে এই টোটালটা গুণ করবো, আবার ডি দিয়ে এই টোটালটা গুণ করবো। তাহলে সি এক্সের সাথে এক্স টু দি পাওয়ার 4 যদি গুণ করি, গুণ করলে হবে সি এক্স টু দি পাওয়ার 5, সি এক্সের সাথে মাইনাস 2x কিউব যদি গুণ করি তাহলে হবে মাইনাস 2x টু দি পাওয়ার 4 হবে। এবার সি এক্সের সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে সি এক্স কিউব হবে। এরপর দেখো সি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে সি এক্স কিউব। এরপরে দেখো সি এক্সের সাথে মাইনাস 2x যদি গুণ করি তাহলে হবে মাইনাস 2c এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার দেখো সি এক্সের সাথে 1 গুণ করলে হবে সি এক্স, মানে সি এক্স দিয়ে টোটালটা গুণ করে দিয়েছি। এবার ডি দিয়ে গুণ করব, তাহলে ডি আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হয় ডি এক্স টু দি পাওয়ার 4, ডি আর মাইনাস 2x কিউব যদি গুণ করা হয় মাইনাস 2dx কিউব হবে। এবার ডি আর এক্স স্কোয়ার গুণ করলে হবে ডি এক্স স্কোয়ার, ডি আর এক্স স্কোয়ার গুণ করলে হবে ডি এক্স স্কোয়ার, ডি আর মাইনাস 2x গুণ করলে হবে মাইনাস 2dx। এরপরে ডি আর প্লাস 1 গুণ করলে হবে প্লাস ডি। এবার আমরা এইটার সাথে এইটা গুণ করব, বাংলা গুণ করব, মানে ex দিয়ে এইটা গুণ করব, আবার f দিয়ে এইটা গুণ করব। দেখো ex আর x গুণ করলে হবে হচ্ছে ex কিউব হবে। এবার দেখো ex আর মাইনাস 2x যদি গুণ করি তাহলে হবে মাইনাস 2ex স্কোয়ার। এবার ex এর সাথে 1 গুণ করলে হবে ex। এবার f এর সাথে x স্কোয়ার গুণ করলে fx স্কোয়ার হবে। f এর সাথে মাইনাস 2x গুণ করলে হবে মাইনাস 2fx হবে। f এর সাথে 1 গুণ করলে f হবে। এরপরে দেখো এইখানে যা ছিল x প্লাস 1 সেটা লিখলাম। এবার আমরা পাওয়ার সবচেয়ে বেশি সেগুলো আগে লিখবো। দেখো ax টু দি পাওয়ার 5, দেখো ax টু দি পাওয়ার 5 লিখলাম। এরপরে পাওয়ার সবচেয়ে বেশি আছে cx টু দি পাওয়ার 5, তাহলে cx টু দি পাওয়ার 5 লিখলাম। x টু দি পাওয়ার 5 গুলো আগে লিখলাম। এরপরে দেখো x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস ax টু দি পাওয়ার 4 মাইনাস ax টু দি পাওয়ার 4 লিখলাম। এরপর প্লাস bx টু দি পাওয়ার 4 bx টু দি পাওয়ার 4 লিখলাম। এরপরে দেখো সেটা হলো যে মাইনাস 2cx টু দি পাওয়ার 4 ছিল সেটা লিখলাম। এরপরে dx টু দি পাওয়ার 4 dx টু দি পাওয়ার 4 লিখলাম। পাওয়ার যেগুলো 4 ছিল সেগুলো আমরা লিখে ফেললাম। এবার পাওয়ার 3 গুলা লিখবো। তাহলে পাওয়ার 3 আছে, দেখো এখানে 2ax কিউব আছে সেটা লিখলাম। এরপরে দেখো তো পাওয়ার 3 কোথায় আছে, পাওয়ার 3 এইটাতে আছে। দেখো cx কিউব cx কিউব, একটা cx কিউব একটা cx কিউব, তাহলে কয়টা হবে, দুইটা cx কিউব হবে। এরপরে দেখো মাইনাস 2dx কিউব মাইনাস 2dx কিউব লিখলাম। এরপরে আমরা x কিউব পাবো ex কিউব লিখলাম, মানে পাওয়ার 3 যেগুলা সেগুলা লিখলাম। এবার আমরা পাওয়ার 2 গুলা লিখবো। দেখো পাওয়ার 2 আছে, মাইনাস 2ax স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2ax স্কোয়ার লিখলাম। এরপরে পাওয়ার 2 আছে প্লাস 2bx স্কোয়ার প্লাস 2bx স্কোয়ার লিখলাম। এরপরে দেখো পাওয়ার 2, দেখো এখানে আছে মাইনাস 2cx স্কোয়ার মাইনাস 2cx স্কোয়ার লিখলাম। এরপরে দেখো dx স্কোয়ার একটা dx স্কোয়ার একটা, তাহলে লিখতে পারি কি দুইটা dx স্কোয়ার সেটা লিখলাম। এরপরে দেখো মাইনাস 2ex স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার লিখলাম। এরপরে দেখো fx স্কোয়ার fx স্কোয়ার লিখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো x এর পাওয়ার 1 যেগুলা সেগুলো লিখবো। দেখো তো x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 এই যে ax, তাহলে ax লিখলাম। এরপরে আর দেখি কোথায় আছে x এর পাওয়ার 1, কোথায় আছো বাবাজি, এই যে
সি এক্স আছে তাহলে সি এক্স লিখলাম। এরপরে কোথায় আছো এক্স, এই যে মাইনাস 2dx আছে তাহলে মাইনাস 2dx লিখলাম। আর কোথায় আছো বাবা, এই যে CEX আছে EX লিখলাম। মাইনাস 2fx আছে তাহলে মাইনাস 2fx লিখলাম। এরপরে আমরা দেখো এক্সের পাওয়ার 1 পর্যন্ত লিখছি। এরপরে আমরা এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখবো। এক্স বাদ দিয়ে কনস্ট্যান্ট কই আছে, এই যে মাইনাস এ আছে তাহলে মাইনাস এ লিখলাম, প্লাস বি আছে প্লাস বি লিখলাম। আর কই আসো আর আছে এইখানে প্লাস ডি আছে প্লাস ডি লিখলাম। আর প্লাস এফ আছে প্লাস এফ লিখলাম। দেখো আমরা কিন্তু লিখে ফেলেছি, সাজাই লিখেছি। এই লাইন থেকে এই লাইন কি পরিবর্তন করেছি সেটা হলো এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, এক্সের সর্বোচ্চ পাওয়ার যেগুলো সেগুলো লিখলাম। তারপরে এক্স টু দি পাওয়ার 4 গুলা লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার 3 গুলা লিখলাম, তারপরে এক্স টু দি পাওয়ার 2 গুলা লিখলাম, তারপরে শুধু এক্সের পাওয়ার 1 গুলা লিখলাম, তারপরে এক্স বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো লিখলাম। এক্স প্লাস 1 ছিল, এক্স প্লাস 1 লিখলাম। এবার দেখো তো এখানে কমন কত, এক্স টু দি পাওয়ার 5 কমন নেওয়ার সময় আমরা এই পাশে লিখবো। এক্স টু দি পাওয়ার 5 যদি কমন নেই তাহলে থাকবে এ প্লাস সি থাকবে, আমরা এখানে কমন নিয়েছি। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4, এগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে এখানে থাকবে দেখো মাইনাস এ, এই যে মাইনাস এ, এখানে থাকবে বি, মাইনাসটা আগে না লিখে বিটা আগে লিখছি, তারপর মাইনাস এ লিখছি, তারপর মাইনাস 2c, তারপরে প্লাস ডি। এরপরে দেখো আমার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স কিউব, তাহলে আমরা যদি এক্স কিউব কমন নেওয়ার সময় আমরা এই পাশে লিখতেছি, তাহলে থাকে হচ্ছে 2a প্লাস 2c, তারপরে মাইনাস 2d, তারপরে প্লাস ই, এইটা থাকলো। এবার আমরা এইটুকে এক্স স্কোয়ার কমন নেব। দেখো এই পর্যন্ত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমার দেখো কমন নেব হচ্ছে এক্স স্কোয়ার কমন নিলে মাইনাস 2a থাকে এখানে আগে লিখলাম, তারপর প্লাস 2b থাকে সেটা লিখলাম, তারপর মাইনাস 2c থাকে সেটা লিখলাম, প্লাস 2d থাকে সেটা লিখলাম, মাইনাস 2e থাকে সেটা লিখলাম, প্লাস f থাকে সেটা লিখলাম। এবার এই বাকি যেগুলো আছে এই পর্যন্ত এক্স পর্যন্ত, তাহলে এক্স কমন নিব। তাহলে এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে a, তারপরে প্লাস c, মাইনাস 2d, তারপরে প্লাস e, মাইনাস 2f। আর এগুলার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, প্লাস যদি চিহ্ন দেই, বিটা আগে লিখলাম, মাইনাস এ লিখলাম, ডি লিখলাম, তারপরে এফ লিখলাম, লিখে এটাকে আমরা 3 নং দিলাম। তুমি এখন বলবা যে এত কিছু করার কি দরকার ছিল? এত কিছু করার একটাই কারণ আমরা হচ্ছে সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার ক্ষেত্রে আমার এই 3 নং সমীকরণটা অনেক বেশি কাজে লাগবে, তাই আমরা সহগ সমীকৃত করার জন্যই আমরা এই 3 নং সমীকরণটা তৈরি করে নিলাম। এখন আমরা এক্স এর মান কত বসাবো? দেখো এর নিচে আছে কি এক্স মাইনাস 1, তাহলে তুমি যদি এই এর নিচে যে এক্স মাইনাস 1 আছে তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বসাও, তাহলে 1টাকে ওই পাশে পাঠাও, তার মানে আমরা এক্স ইকুয়াল টু 1 পাই। এখন এক্স এর মান আমরা 1 পেয়েছি, এই 1 যদি আমরা 2 নং সমীকরণে বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা বি এর মান পাবো, বি এর মান পেয়ে যাব। আমরা এত কিছু কেন করছি? কারণ এ বি সি ডি ই এফ এই যে এগুলার মান আমার দরকার, এই মানগুলা আমি যদি জানি, মানগুলা যদি এখানে বসাই দিলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। এখন আমার মানগুলা বের করাটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমরা দেখো এর নিচে এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 লিখি, এক্স এর মান 1 আসে, এক্স এর মান 1 যদি আমরা 2 নঙে বসাই তাহলে বি এর মান পাবো। কিন্তু অন্যান্য যে মানগুলা, ওই মানগুলা বের করার জন্যই কিন্তু আমরা এই যে সহগ সমীকৃত করে নিয়েছি অন্যান্য মানগুলা বের করার জন্য। তাহলে আমরা এই 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো? 1 বসাবো। দেখো লিখেছি 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে আমার যে 2 নং সমীকরণ আছে এই 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসাবো। যদি 1 বসাই তাহলে এখানে এক্স ছিল, এক্সের স্থলে 1 বসাবো, তাহলে 1 লিখলাম, আর প্লাস আমরা 1 লিখলাম, প্লাস 1 লিখলাম। এবার আমরা এইখানে যদি এক্সের মান আমরা 1 বসাই, এখানে 1 বসাই, 1 মাইনাস 1 মানে কত হয়? 0। 0-র সাথে যদি গুণ করি টোটালটা, তার মানে টোটালটাই কিন্তু 0 হয়ে যাবে, টোটাল ভ্যালুটা 0 হয়ে যাবে। এরপর প্লাস, এই যে প্লাস লিখলাম, এরপরে বি লিখলাম। এবার
এক্স এর মান আমরা 1 বসাবো, তাহলে 1 স্কোয়ার প্লাস 1, আর এরপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, আর এই প্লাস দিলাম। এবার এইখানে যদি এক্স এর মান আমরা 1 বসাই, এখানে 1 বসালে 1 মাইনাস 1 মানে 0, তার মানে 0 দ্বারা গুণ করলে টোটালটা 0 হয়ে যাবে। এইখানে যদি এক্স এর মান 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 0 দ্বারা গুণ করলে টোটালটা 0 হয়ে যাবে। এবার দেখো 1 আর 1 যোগ করলে 2 হবে। এরপরে দেখো 1 স্কোয়ার মানে 1, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 4b। এবার 4টা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে b ইকুয়াল টু পাবো 2 ভাগ 4, তারপরে b ইকুয়াল টু পাবো 2 ভাগ 4। এবার কাটাকাটি করো, তার মানে b এর মান পাবা হচ্ছে 1/2। তার মানে দেখো আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি, b এর মান পেয়েছি 1/2 পেয়েছি। এখন আমরা সহগ সমীকৃত করব, তবে সহগ সমীকৃত করার আগে আমরা এক্স এর আরেকটা মান বসাই নিব। তো এক্স এর আরেকটা মান কত বসানো যায়? 0 বসানো যায়। এখন তুমি বলবা এইটা ইকুয়াল টু যদি আমরা 0 লিখি, দেখো আমরা এইটা ইকুয়াল টু যদি 0 লিখি, সেটা এইটা ইকুয়াল টু যদি 0 লিখো, বি এর নিচে যেটা আছে সেক্ষেত্রে এক্স এর মান 1ই আসে, অন্য কিছু আসে না। এখন তুমি যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু যদি 0 লিখো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে? -1 আসবে। দেখো কোনো বাস্তব সংখ্যার বর্গ কিন্তু ঋণাত্মক হতে পারে না, সুতরাং তুমি অন্য আর কোনো মান কিন্তু বসাতে পারতেছো না। তবে এই ক্ষেত্রে কোনো মান বসে তুমি সহজ করে নিতে পারো। তো এই ক্ষেত্রে আমরা 2 নং সমীকরণে আমরা এক্স এর মান আমরা 0 বসাই নিব আমাদের সুবিধার জন্য। যদি 0 না বসিয়ে যদি সহগ সমীকৃত করো সেক্ষেত্রেও হবে। অঙ্কটা কিন্তু কয়েকভাবেই করা যাবে, তবে আমরা 0 বসাই নিব। বসাই নিলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, এই জন্য আমরা কিন্তু 0 বসাই নিব। তাহলে আমরা বসাই, সেটা হলো যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে এই 2 নং সমীকরণ ছিল, তাহলে 2 নং সমীকরণে আমরা এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। যদি 0 বসাই, তাহলে আমরা এই 2 নং সমীকরণে 0 বসাবো। এখানে এক্স এর মান 0 বসাবো, 0 বসালাম, আর +1 বসালাম। এবার এক্স এর মান আমরা যদি 0 বসাই, তার মানে a ইন্টু এখানে 0 বসালে হবে -1, আর এখানে যদি 0 বসাই 0 স্কোয়ার মানে 0 সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে 1ই হবে, 1কে বর্গ করলে 1 হবে। এরপরে b লিখলাম। এবার যদি 0 বসাও, 0 স্কোয়ার মানে 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1কে স্কোয়ার করলে 1 হয়, সেটা লিখলাম। এবার দেখো আমরা 0 বসাইলে সি এর সাথে 0 গুণ করলে 0 হবে, আর প্লাস হবে হচ্ছে ডি। আর এখানে 0 বসাইলে যদি আমরা এখানে 0 বসাই তাহলে -1 স্কোয়ার মানে 1। এরপরে এখানে যদি 0 বসাই, তার মানে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে যদি 0 বসাইলে থাকবে হচ্ছে দেখো এফ, তার মানে 0 বসাইলে 0 প্লাস এফ থাকবে, তার মানে 0 প্লাস এফ। 0 বসাইলে 0 হয়ে যাবে, তার মানে 0 প্লাস এফ। এখানে 0 বসাইলে -1 স্কোয়ার মানে 1, 0 আর 1 যোগ করলে 1 হবে। এরপরে দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস এ হবে, এইটা গুণ করলে -a হবে, বি আর 1 গুণ করলে বি হবে, আর এই ক্ষেত্রে এইটুক ক্যালকুলেশন করলে ডি হবে, আর এইটুক ক্যালকুলেশন করলেও এফ হবে। এখন আমরা বি এর মানটা বসাই দিব। বি এর মান কত পেয়েছি? 1/2 পেয়েছি। বি এর মান আমরা 1/2 বসাই দিলাম। এবার 1/2কে যদি আমরা এই পক্ষে করি, তাহলে আমরা -a প্লাস ডি প্লাস এফ ইকুয়াল টু কত পাবো? 1 - 1/2 পাবো। এটাকে যদি ওই পক্ষে করি তাহলে আমরা 1 - 1/2 পাবো। তাহলে 1 থেকে 1/2 মানে 1 থেকে হাফ বাদ দিলে হাফই হবে। এইটা আমরা 4 নং সমীকরণ দিব। আমরা এক্স এর মান 0 কেন বসালাম? এরকম একটা সমীকরণ তৈরি করার জন্য আমরা 0 বসাই নিয়েছি। এখন আমরা সহগ সমীকৃত করব। এই যে আমরা যে সমীকরণটা পেয়েছি, এই যে এখানে আমরা যে 3 নং সমীকরণ পেয়েছি, সেই 3 নং সমীকরণের সহগ সমীকৃত করব। তো এটা আমরা 4 নং দিয়েছি, তাহলে আমরা 3 নং এ x³ এর সহগ সমীকৃত করে পাই। দেখো আমরা লিখছি 3 নং এর x⁵ এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করার ক্ষেত্রে তোমাকে টিনের চশমা পড়তে হবে। তাহলে দেখো এই 3 নং সমীকরণ থেকে আমরা সহগ সমীকৃত করব। কারণ সহগ সমীকৃত কেন করছি? কারণ এ বি সি ডি এই মানগুলো আমার বের করতে হবে, এই জন্য। এদিকে আমরা অলরেডি বি এর মান পেয়েছি, অন্য মানগুলো বের করার জন্য আমার সহগ সমীকৃত করা লাগবে। তাহলে সহগ সমীকৃত যদি করি, সেক্ষেত্রে আমাকে কিসের চশমা পরে থাকতে হবে? টিনের চশমা পরে থাকতে হবে। যার সহগ সমীকৃত করব আমরা
তাকে ছাড়া অন্য কাউকে দেখব না। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করতেছি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ছাড়া আমরা আর কাউকে দেখব না। দেখো তো এই পাশে কি এক্স টু দি পাওয়ার 5 আছে? নাই, তার মানে কি হবে? 0 হবে। তারপরে আমরা এই দিকে লিখবো ইকুয়াল টু, দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সাথে কত গুণ আছে? এ প্লাস সি গুণাকার আছে, তাহলে এ প্লাস সি হবে। দেখো এইটাই হচ্ছে সহগ সমীকৃত। দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করছি, তার মানে এই পাশে কিন্তু আমার এক্স টু দি পাওয়ার 5 নাই মানে কি হবে? তার মানে 0 হবে। নাই মানে কি? আমরা এই পাশে লিখতে পারি না 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এইটা লিখতে পারি। তার মানে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে 0 গুণ আছে, তার মানে এই পাশে আছে 0। আর ওই পাশে দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত? এ প্লাস সি, তাহলে এ প্লাস সি লিখছি। আর বাকিগুলা দেখবেন না, না সহগ সমীকৃত করার ক্ষেত্রে টিনের চশমা পরে থাকবো। টিনের চশমা কেন পরে থাকবো? যার সহগ সমীকৃত করব তাকে ছাড়া অন্যগুলাকে আর নিবই না। তার মানে আমরা 0 ইকুয়াল টু এ প্লাস সি পাই, তাহলে আমরা লিখব, দেখো 0 ইকুয়াল টু এ প্লাস সি পেয়েছি, তার মানে আমরা লিখতে পারি এ প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা সিকে যদি পক্ষান্তর করি তাহলে এ ইকুয়াল টু কত পাবো? মাইনাস সি পাবো। এটাকে আমরা 5 নং দিলাম। আবার আমরা এই ক্ষেত্রে আমরা যদি এ কে পক্ষান্তর করি তাহলে সি ইকুয়াল টু মাইনাস এ পাবো। এটাকে আমরা 6 নং সমীকরণ দিলাম। এরপরে আমরা দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করছি। এখন আমরা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করব। তাহলে 3 নং এর এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে পাই। এক্স টু দি পাওয়ার 4 এর যখন সহগ সমীকৃত করব তখন এক্স টু দি পাওয়ার 4 ছাড়া অন্য কাউকে দেখব না। সমানের এই পাশে কি এক্স টু দি পাওয়ার 4 আছে? নাই, এদিকে নাই, এখানে নাই, তার মানে কি হবে? 0 হবে। 0 ইকুয়াল টু এইদিকে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত আছে? এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এইটা গুণ আছে, তার মানে বি মাইনাস এ মাইনাস 2c প্লাস ডি আছে। অন্যগুলা দেখবেন না? না দেখবো না, কারণ আমি টিনের চশমা পরে আছি। আমি যার সহগ সমীকৃত করব তাকে ছাড়া অন্য কাউকে দেখব না। তার মানে এই পাশে দেখো এক্স টু দি পাওয়ার 4 নাই, তার মানে 0 হয়েছে। আর এই পাশে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? এইটা, সেইটা লিখেছি, তার মানে 0 ইকুয়াল টু এইটা পেয়েছি। এইটাই কিন্তু এখানে লেখা আছে, দেখো এই যে 0 ইকুয়াল টু এইটাই লেখা আছে। এবার দেখো আমরা 0 লিখলাম, আর বি এর মান তো আমরা আগেই বের করলাম, হাফ বের করেছি, আমরা হাফ বসাই দিব। এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি বি ইকুয়াল টু হাফ বসাই দিব, মাইনাস এ মাইনাস 2c আর প্লাস ডি। যেহেতু এখানে হাফ আছে তাই আমরা লসাগু করব। লসাগু কত? লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 2 কাটা থাকলে হচ্ছে 1, আর 2 আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস 2a, 2 আর মাইনাস 2c গুণ করলে হবে মাইনাস 4c, 2 আর ডি গুণ করলে হবে 2d। এবার যদি আর গুণন করো, আর গুণন করলে কি হবে? দেখো এই 0-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে এইটা গুণ করলে এইটাই হবে, আর 2 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তার মানে আমরা আর গুণন করেছি, আর গুণন করলে আমরা এইটা পাবো। এখন এইখানে আমরা এ সমান আমরা কি বসাবো? দেখো তো মাইনাস সি বসাবো। এ সমান এই যে আমরা মাইনাস সি পেয়েছি সেইটা বসাবো। এ সমান আমরা মাইনাস সি বসাই দিলাম, আর বাকি যা ছিল আমরা তাই লিখছি, এই যে লিখে দিয়েছি। যেহেতু এ সমান মাইনাস সি আমরা পেলাম। এরপরে 1 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2c, এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, ইকুয়াল টু 0। এবার দেখো 1 আর 2c মাইনাস 4c সমান হবে হচ্ছে মাইনাস 2c আর প্লাস 2d ইকুয়াল টু 0। এবার দেখো আমরা 1কে এই পক্ষে রাখলাম, 2c হচ্ছে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, 2d হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস। এই পক্ষের সবগুলোকে এই পক্ষে নিব, 1কে ওই পক্ষে নিব। এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের কোনো পরিবর্তন করা লাগে না। তার মানে এইটারে আমরা এই পাশে নিব আর 1টারে ওই পাশে নিব, নিয়ে আমরা এটাকে দিব হচ্ছে 7 নং সমীকরণ। তাহলে 7 নং সমীকরণ দিলাম। এখন আমরা সি সমান মাইনাস এ বসে আর একটা সমীকরণ বের করে নিব যাতে আমার পরবর্তী কাজে লাগে। তাহলে আমরা এই সি সমান মাইনাস এ বসালাম, এই সি সমান মাইনাস এ বসালাম, আর এখানে যা ছিল তাই ইকুয়াল টু 1। এই যে ব্র্যাকেটে লিখে দিয়েছি সি ইকুয়াল টু মাইনাস এ। আর এই অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। সুতরাং বারবার প্র্যাকটিস করবা। তাহলে 2 আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস 2a, আর এই মাইনাস 2d ইকুয়াল টু 1। এবার দেখো 2a হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 2a। এবার
আমরা উভয় পক্ষকে আমরা যদি -2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে যদি -2 দ্বারা ভাগ করি, -2 কাটা থাকবে এখানে ডি, এখানে -2 দ্বারা ভাগ করলে হবে -1/2, এখানে -2 দ্বারা ভাগ করলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর 2 কেটে যায় থাকবে এ। আমরা উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করছি, করে এটাকে আমরা দিয়েছি 8 নং সমীকরণ। এবার আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করব, কারণ x⁵ করেছি, x⁴ করেছি, এখন এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স কিউবের যদি সহগ সমীকৃত করি, তাহলে দেখো আমার সমানের এই পাশে এক্স কিউব নাই, তার মানে আমার হবে কত, হবে হচ্ছে 0 = সমানের এই পাশে এক্স কিউবের সাথে, এই যে এক্স কিউবের সাথে কত গুণ আছে, এগুলা গুণ আছে, তাহলে হবে কত 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই। দেখো সহগ সমীকৃত করার ক্ষেত্রে যার সহগ সমীকৃত করবা তাকে ছাড়া আর দেখবে না। এই পাশে কিন্তু আমার এক্স কিউব নাই, তার মানে 0 হয়েছে, আর এই পাশে এক্স কিউবের সাথে এটা গুণ আছে, তাই এটা লিখছি, তার মানে 0 = এটা পেয়েছি, সেইটাই আমরা লিখবো। তার মানে 0 যেটা পেলাম, এই যে 0 এটা পেয়েছি, সেইটা লিখলাম। এইটা = 0, তার মানে আমরা এইটা = 0 লিখতে পারি, তার মানে এইটা আমরা 0 লিখেছি। এবার দেখো 2c - 2d = কত, 1। এটা কিন্তু আমরা 7 নং সমীকরণে পেয়েছিলাম। তাহলে 2c - 2d = আমরা 1 লিখলাম, 1 লিখে দিলাম। এরপরে দেখো আমরা পাবো 2a প্লাস ই প্লাস 1 = 0। তাহলে আমরা ই = কত পাবো, 2a ওই পাশে দিলে -2a, 1 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে দিলে হবে -1। এইটাকে আমরা দিব 9 নং সমীকরণ। এরপরে আমরা 3 নং এর x² এর সহগ সমীকৃত করব। তাহলে x² এর সহগ যদি আমরা সমীকৃত করতে চাই, তাহলে দেখো আমরা সমানের এই পাশে কি x² আছে, নাই, তার মানে 0 হবে এই পাশে, তার মানে এই পাশে আমরা লিখবো হচ্ছে 0 লিখবো। আর সমানের এই পাশে x² এর সাথে কত গুণ আছে, এইটা গুণ আছে, তার মানে 0 = এইটা, 0 = এইটা লিখবো, যেহেতু আমরা x² এর সহগ সমীকৃত করতেছি। তাহলে x² এর সহগ যেহেতু সমীকৃত করতেছি, 0 = আমরা এইটাই লিখেছি। এবার দেখো 0 ছিল 0 লিখলাম, এবার 2 ছিল 2 লিখলাম। b = b এর মান আমরা জানি 1/2, b এর মান 1/2 বসাই দিলাম, আমরা b এর মান আগেই বের করেছিলাম। এবার -2a লিখলাম, এবার এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে হয় 2c - 2d, আমরা মাইনাস কমন নিয়েছি, আর -2 ই সমান আমরা যেটা বের করলাম -2a - 1 সেটা বসাই দিলাম, আর প্লাস f ছিল f লিখলাম। এবার দেখো 0 ছিল 0 লিখলাম, 2 আর 2 কাটা থাকে হচ্ছে 1, আর এই -2a, আর দেখো সেটা হলো 2c - 2d সমান আমরা পেয়েছি, দেখো 2c - 2d = 1 পেয়েছি, সেই 1 আমরা বসাই দিব। তাহলে দেখো 2c - 2d = 1, আর যেহেতু আগে মাইনাস আছে তাই -1 হলো। এবার দেখো মাইনাসে প্লাস, এবার 2 আর 2a গুণ করলে হয় হচ্ছে 4a, মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে 2 হবে, আর এই +1 f ছিল f লিখলাম। এবার দেখো আমরা 0 লিখলাম, এরপরে আমরা দেখো এই +1 আর -1 কাটা যায়, এরপরে আমরা পাবো কত, দেখো সেটা হলো 4a থেকে 2a বাদ দিলে হয় +2a, আর এই +f আর এই +2, তাহলে আমরা f = কত লিখতে পারি, f = লিখতে পারি এই 2টা ওই পাশে পাঠালে -2a হবে, 2aটা ওই পাশে পাঠালে -2a হবে, তার মানে f = আমরা পাবো হচ্ছে -2 - 2a, এই দুইটাকে ওই পাশে পাঠালে f = এটা পাবো, এটা আমরা 10 নং সমীকরণ দেব। এখন আমরা 4 নং সমীকরণের d ও f এর মান বসিয়ে পাই। আমরা d এবং f সমান যেটা পেয়েছি সেটা আমরা 4 নং সমীকরণে বসাই দেব। দেখো f সমান আমরা এইটা পেয়েছি, আর আমরা d সমান এইটা পেয়েছি, সেটা কিন্তু আমরা কয় নং সমীকরণে বসাবো, আমরা এই 4 নং সমীকরণে বসাবো, d সমান বসাবো আর f সমান বসাই দিব, d সমান এবং f সমান বসাই দিব। তাহলে দেখো আমরা যদি বসাই দেই, তাহলে আমরা এইটা পাবো 4 নং সমীকরণে। তুমি যদি d আর f সমান যা পেয়েছিলা সেটা যদি বসাইলে এই সমীকরণটা তুমি পাবে। এখন দেখো এখানে a আছে, ক্যালকুলেশন করলে এর মান আমরা পেয়ে যাব। দেখো -a তাহলে -2a, আর এই -2a মিলে হবে -4a, -a -2a, তাহলে -4a, এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, এইটা 1/2 লিখলাম, এটা -1/2 পক্ষান্তর করলে হবে +1/2, আর এটা -2 পক্ষান্তর করলে হবে +2।
এবার এটার আমরা লসাগু করব। লসাগু কত? লসাগু হচ্ছে 2, তার মানে 2 আর 2 কাটা গেলে থাকে 1, 2 আর 2 কাটা গেলে থাকে হচ্ছে 1, 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে আমরা এখানে পাবো কত? যোগ করলে হবে 6/2। এবার যদি কাটাকাটি করি তাহলে 3 হবে, তার মানে -4 = 3। এবার -4 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে পাবো 3/4, আর তার আগে মাইনাস হবে। মাইনাসটা 3/4, এই যে এই -4 হবে 3/-4, এই মাইনাসটা আগে লিখলেও যা, এইখানে লিখলেও তাই, উপরে লিখলেও তাই। তাই এর সমান আমরা পেলাম -3/4। তার মানে আমরা এর মান পেয়ে গেছি। এর মান যেহেতু পেয়ে গেছি, এখন দেখবা যে আমরা খুব সহজেই অন্য মানগুলা পেয়ে যাব। এখন দেখো এফ সমান আমরা পেয়েছি -2 তাহলে আমরা এখানে এর মান যদি বসাই দিলে কিন্তু এফ এর মান পাবো। তাহলে আমরা 10 নং এ সমান -3/2 বসিয়ে পাই। তাহলে আমার এফ সমান -2 এ ছিল। আমরা এই এর স্থলে আমরা কত বসিয়েছি? -3/4 বসিয়েছি। এবার -2 লিখলাম, মাইনাসে প্লাস লিখলাম। এবার 2 দিয়ে কাটলে এখানে হবে কত? 3/2 হবে। এবার 3/2 হবে। এবার এটার আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 2 আর -2 গুণ করলে হবে -4। এবার 2 আর 2 কাটা, থাকবে হচ্ছে +3। তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিলে -1 হয়, তার মানে এফ এর মান পাবো হচ্ছে -1/2। তার মানে আমরা এফ এর মানও পেয়ে গেলাম। এখন আমরা 9 নং এ যদি এর মান -3/4 বসিয়ে পাই, 9 নং এ এর মান দেখো, আমরা 9 নং এর যদি এর মান বসাই দিই তাহলে আমরা এর মান পাবো। তাহলে 9 নং এ আমরা বসাই, 9 নং এ আমরা -3/4 বসিয়ে পাই। তাহলে কত পাবো? -2a -1 ছিল, এর স্থলে আমরা -3/4 বসিয়েছি। তাহলে আমরা বা পাবো কত পাবো? মাইনাসে প্লাস। এবার এইটা কাটলে হবে 2, তার মানে এখানে হবে 3/2 আর এই -1। 3/2 থেকে যদি -1 করো, তুমি ক্যালকুলেশন যদি করো, লসাগু হচ্ছে 2, তার মানে 3 - 2, তার মানে আসবে হচ্ছে 1/2। তার মানে এর মান আমরা 1/2 পেয়ে গেলাম। এবার আমরা 8 নং এ -3/4 যদি বসাই, 8 নং এ যদি বসাই, দেখো 8 নং আমার কি ছিল সেটা আমরা দেখে আসি। যে 8 নং এইটা ছিল, আমরা এখানে এর মান বসাই দিলে কিন্তু আমরা ডি এর মান পাবো। তার মানে আমরা এর মান বসাই দিলে আমরা ডি এর মান পাবো। তাহলে আমরা 8 নং এ -3/2 বসাবো। বসালে ডি এর মান আমরা কত পাবো? ডি এর মান হবে -1/2 মাইনাস, এখানে এর মান আমরা -3/4 বসালাম। এবার -1/2 ছিল, মাইনাসে প্লাস 3/4। এবার লসাগু কত? 4। এবার আমরা 4/2 করলে হবে হচ্ছে 2, তার মানে 2 দ্বারা -1কে গুণ করলে -2, 4 কাটা থাকে হচ্ছে +3। এবার 3 থেকে আমরা যদি 2 বাদ দেই তাহলে 1 হবে, আর ভাগ হচ্ছে 4, তার মানে ডি এর মান হবে হচ্ছে 1/4। এবার আমরা 4 নং এ -3/4 বসাবো। দেখো আমার 4 নং ছিল c -a ছিল, তাহলে c -a, এর মান কত বসাবো? এর মান বসাবো -3/4। তাহলে মাইনাসে কত? প্লাস, তার মানে +3/4। তার মানে আমরা c এর মান পেলাম 3/4। তাহলে আমরা মান কত পেয়েছি? তার মানে আমরা এর মান কত পেয়েছি? -3/4, আর বি এর মান 1/2 প্রথমেই পেয়েছিলাম, আর সি এর মান কত পেলাম? 3/4, আর ডি এর মান কত পেলাম? ডি এর মান 1/4 পেয়েছি, ই এর মান কত পেয়েছি? 1/2 পেয়েছি, আর এফ এর মান কত পেয়েছি? -1/2 পেয়েছি। এখন আমরা এ বি সি ডি ই এফ এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং এ বি সি ডি ই এবং এফ এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং এর আমার এইটা ছিল, এটা লিখলাম। আমরা 1 নংটা একটু দেখে আসি, তাহলে আরো ভালো হবে। তাহলে দেখো এই যে 1 নং, এই যে 1 নং অনেক বড় অঙ্ক, যদিও এখানে আমরা মানগুলা বসাবো। এই পাশে যেটা ছিল সেটা লিখলাম। এবার এ বি সি ডি ই এফ এইখানে আমরা মানগুলা বসাবো। দেখি মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলে কি কাহিনী ঘটে আমরা সেটাই দেখতে চাই। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা এর মান বসিয়েছি -3/4, বি এর মান বসিয়েছি 1/2, সি এর মান বসিয়েছি 3/4, ডি এর মান বসিয়েছি 1/4, ই এর মান বসিয়েছি 1/2, এফ এর মান বসিয়েছি -1/2। দেখো এই মাইনাসটা আমরা প্রথমে দিলাম, তাহলে 3 থাকবে উপরে, আর এই 4টা কিন্তু নিচে চলে আসবে, তার মানে 4 × x - 1 হবে। এবার দেখো 1/2, এই 2টা কিন্তু নিচে আসবে, তার মানে 1 উপরে আর 2 নিচে আসলে 2 এর সাথে এটা গুণ হবে, তার মানে 2 × x - 1 হোল স্কোয়ার।
এবার তুমি যদি এইটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 3x/4। তাহলে কিভাবে পাবা দেখি, লসাগু করো হচ্ছে 4, 4 আর 4 কাটা থাকবে হচ্ছে 3x, আর 4 আর 4 কাটা থাকবে হচ্ছে +1। তার মানে এটা ক্যালকুলেশন করলে এটা পাবা। আর এর নিচে কত আছে, x² + 1 আছে। এবার দেখো 4টা নিচে আসবে, তার মানে হবে কত, 3x + 1 ভাগ 4 × x² + 1 এইটা হবে। এবার আমরা 3x ভাগ এইটা করতে পারবো, তার মানে 3x ভাগ এইটা লিখেছি, আর এই মাঝখানে প্লাস এইখানে দিলাম। এবার 1 ভাগ এইটা লিখতে পারবো, 1 ভাগ এইটা লিখতে পারবো। এই দুইটা মিলেই কিন্তু এইটা হয়, এইটা হবে। এরপরে এইটার আবার আমরা যদি লসাগু করি, লসাগু কত, লসাগু হচ্ছে 2, 2 আর 2 কাটা থাকে হচ্ছে x, আর -1 থাকে। আর নিচে কি ছিল, নিচে ছিল হলো x² + 1, এরপরে হোল স্কোয়ার। এবার এই 2টা নিচে আসবে, তার মানে x - 1 ভাগ হচ্ছে হবে কত, 2 × x² + 1 হোল স্কোয়ার হবে। এরপরে দেখো আমরা x ভাগ এইটা লিখতে পারবো, তার মানে x ভাগ এইটা লিখছি, আর এই মাঝখানে মাইনাসটা এখানে লিখছি, 1 ভাগ এইটা লিখতে পারবো, 1 ভাগ এইটা লিখতে পারবো। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো অ্যান্সার চলে এসেছে। এই অঙ্কটা কিন্তু বারবার চর্চা করতে হবে। এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, তবে আমি যে পদ্ধতিতে করেছি এটা সবচেয়ে সহজ পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে করলে অঙ্কটা সহজে করতে পারবে। অনেক যেহেতু বড় অঙ্ক, তাই অবশ্যই 2-3 বার প্র্যাকটিস করবা। 2-3 বার প্র্যাকটিস করলে এই অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে। দেখো আমি অঙ্কটা যদি সংক্ষেপে একবার বলতে চাই, তাহলে আমরা এইটা অভেদ ইকুয়াল টু এইটা 1 নং সমীকরণ দিয়েছি। এবার 1 নং সমীকরণকে আমরা এই যে এইটা দ্বারা গুণ করেছি, উভয় পক্ষে গুণ করলে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এরপর আমরা বাংলা গুণ করে কমন টমন নিয়ে আমরা এটা 3 নং সমীকরণ দিয়েছি। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হলো এর নিচে আছে x - 1, x - 1 = 0 লিখলে x এর মান 1 আসে। আমরা 2 নং সমীকরণে x এর মান 1 বসিয়েছি, বসালে আমরা b এর মান পাই, তাহলে আমরা b এর মান পেয়েছি। এরপরে আমরা x এর মান 0 বসিয়েছি। কেন 0 বসিয়ে নিয়েছি, কারণ আমার অঙ্কটা করতে যাতে সহজ হয় এই জন্য আমরা 0 বসিয়ে নিয়েছি। তাহলে আমরা 2 নংয়ে x = 0 বসিয়েছি, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়েছি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো 3 নং সমীকরণের x⁵ এর সহগ সমীকৃত করব। x⁵ এর সহগ সমীকৃত করে আমরা 4, 5 আর 6 নং সমীকরণ পাবো। এরপরে x⁴ এর সহগ সমীকৃত করব, করে আমরা পাবো হচ্ছে 7 নং সমীকরণ। এরপরে 7 নং পাবো এবং 8 নংও বের করে নিব। এরপরে x³ এর সহগ সমীকৃত করব, করে আমরা 9 নং সমীকরণ দিব। এরপরে x² এর সহগ সমীকৃত করব, করে আমরা 10 নং সমীকরণ দিব। এরপরে আমরা 4 নংয়ে d ও f এর মান বসাবো, বসিয়ে আমরা a এর মান পাই। এরপরে আমরা a এর মান 10 নংয়ে বসালে আমরা f এর মান পাবো। এরপরে আমরা a এর মান 9 নংয়ে বসালে e এর মান পাবো। এরপরে আমরা a এর মান 8 নংয়ে বসালে আমরা d এর মান পাবো। এরপরে আমরা a এর মান 6 নংয়ে বসালে c এর মান পাবো। এবার আমরা a b c d e ও f এর মান পেয়ে গেছি। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো, বসালেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। যদিও এই অঙ্কটা যখন 13 নাম্বার পর্ব করিয়েছি তখন অঙ্কটা কিন্তু আমরা সমাধান করিয়েছি। তারপরে এখন আমি আরেকবার সমাধান করে দিচ্ছি। দেখো এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? আমার উপরে যে বহুপদী আছে সেই বহুপদীর মাত্রা বেশি, নিচের বহুপদীর মাত্রা কিন্তু কম। তাহলে আমরা এই রকম অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি, দেখো সেটা হলো যে এইটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, হরে যেটা আছে আমরা সেটা লিখব। হরে আছে x² + 1, তাহলে আমরা এই হরে যেটা আছে আমরা উপরেও এটা লিখব, x² + 1 লিখব, লিখলাম। এবার এখানে আছে x³ ভাগ x² করব, x³ ভাগ x² করব, করলে কাটাকাটি করলে কত হয়, x হয়। তার মানে আমরা এখানে x লিখব। এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দেব, x আর x² গুণ করলে x³ হবে, x আর 1 যদি গুণ করি তাহলে হবে x। তার মানে আমরা এই এক্সটা বেশি লিখছি, তার মানে এখানে -x লিখব, আর এই +1 ছিল +1 লিখলাম, +1। তুমি এইটারে ক্যালকুলেশন করো, করলে এইটাই হবে। এখন দেখো আমরা এইটা ভাগ এইটা লিখতে পারি, আবার আমরা এইটা ভাগ এইটা লিখতে পারি, এরকম কিন্তু লিখতে পারি। আমরা সেটাই লিখব, x × x² + 1 ভাগ হচ্ছে x² + 1।
দেখো এইটা ভাগ এইটা লিখছি, আর মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এখানে মাইনাস থাকলেও কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এবার এইটা ভাগ এইটা, আমরা এইটা ভাগ এইটা লিখব। তো এইটা ভাগ এইটা লেখার সমান -x+1 ভাগ হচ্ছে x² + 1। এবার তুমি যদি লসাগু করো, লসাগু করলে এইটাই আসবে। লসাগু করো, দেখো লসাগু কত? লসাগু হচ্ছে x² + 1। এইটার এটা কাটা থাকে কত? x × x² + 1 থাকে। এবার এইটার এটা কাটা থাকে এইটা, তার মানে মাঝখানে প্লাস আছে, প্লাসের সাথে এটা গুণ করলে এইটাই হবে, তার মানে হবে -x+1 হবে, -x+1 হবে। তার মানে আমরা এটা পেলাম। দেখো আমরা এই লাইনটাই পেয়েছি, তার মানে আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি? এইটা ভাগ এইটা করছি, প্লাস এইটা ভাগ এইটা করছি। দেখো এইটা আর এইটা কিন্তু কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, থাকে কত? x থাকে, আর প্লাস 1টা আমরা আগে লিখি, যেহেতু এখানে মাইনাস আছে তাই 1 - x দিলাম, ভাগ হচ্ছে x² + 1। এটা হচ্ছে অ্যান্সার। তুমি বলবে এটা অ্যান্সার কেন? এটা কি আর ভাঙা যায় না? না, এটাকে তুমি আর ভাঙতে পারবা না। তার মানে আমার এইটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এটাকে যেহেতু আর ভাঙা যায় না, এরকমই থেকে যায়, তার মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে তুমি সহজে করতে পারো। তবে আরেকটা পদ্ধতিতে করা যায়। কিভাবে করা যায়? সেটা হলো ভাগ পদ্ধতির মাধ্যমে। তার মানে আমরা x² + 1 দ্বারা আমরা x³ + 1কে ভাগ করব, ভাগ পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে। তুমি যদি এই x³ ভাগ x² করো তাহলে হবে কত? x হবে। তার মানে আমরা এখানে x লিখব, তাহলে x দিয়ে এই দুটা গুণ করব। x আর x² গুণ করলে হবে x³ আর x আর +1 গুণ করলে হবে হচ্ছে +x। এবার আমার বিয়োগ করতে হবে, ভাগ করার নিয়মে হচ্ছে এখানে আবার বিয়োগ করতে হয়, ওই যে ছোটোকালে যে ভাগ শিখেছো সেই ভাগ। এবার এই x³ আর x³ কাটা থাকে কত? 1 আর মাইনাস কত থাকে? x থাকে, এই x থাকে। তো এইটা আমরা ভাগ করলাম। এটা দেখো আমার ভাগ শেষ হচ্ছে, দেখো 1 - x আর ভাগফল হচ্ছে x। তাহলে আমরা এইটাকে সমস্ত আকারে কিভাবে লিখতে পারি? যদি আমরা সমস্ত আকারে লিখি, এটাকে আমরা যদি সমস্ত আকারে লিখি, সমস্ত আকারে কি লিখতে পারবো? দেখো আমার এখানে ভাগফল কত? x, আর আমার ভাগ শেষ কত? দেখো ভাগ শেষ হচ্ছে 1 - x, তাহলে 1 - x উপরে লিখবো, আর নিচে লিখবো কি? x²। এই যে আমরা ভাগ করছি যা দ্বারা, তাহলে সেটা লিখবো x² + 1 লিখবো। দেখো আমরা কিন্তু এইরকম লিখতে পারি সমস্ত আকারে। এটাকে কিন্তু আমরা আবার যোগ আকারে লিখতে পারি। এই সমস্তটাকে আমরা কিন্তু যোগ আকারে লিখতে পারি। 1 - x ভাগ হচ্ছে x² + 1, এইভাবেও লিখতে পারি। এটা সমস্ত আকারে এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। দেখো এইটার এটা একই অ্যান্সার, এইটাই অ্যান্সার। তুমি যদি এই পদ্ধতিতে করো সেভাবেও করতে পারো, আবার যদি তুমি এই পদ্ধতিতে করো সেভাবেই করতে পারো। যে পদ্ধতিতে করো প্রবলেমের কোনো সমস্যা নাই। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি 2 ভার্সনই প্রকাশিত হয়েছে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। আশা করি আংশিক ভগ্নাংশের এই 2টা অঙ্ক বুঝতে পেরেছো। তবে এই 2টা অঙ্ক ভালো করে বোঝার জন্য অবশ্যই 13 নম্বর পর্বটা দেখে আসবা। 13 নম্বর পর্ব দেখলে এই পর্বটা তোমার কাছে সহজ মনে হবে। আচ্ছা, এইখানে আরও কি লেখা আছে দেখো? শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা। বহুপদী রাশির প্রয়োজনীয়তা এবং ব্যবহার বোঝার জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এবং অনুশীলনীতে দেওয়া কাজগুলো নিজে বুঝে করতে হবে। এই ধরনের সমস্যা নিজে তৈরি করে সমাধানও নিজে করতে হবে, তাহলে বিষয়টি পুরো আয়ত্তে আসবে। তুমি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালো করে দেখবা এবং নিজে বারবার প্র্যাকটিস করবা। করলে এই অধ্যায়টা তোমার আয়ত্তে আসবে বলে আমি মনে করি। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। এই পর্বের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারের কিন্তু আমি A to Z সমাধান করিয়েছি। প্রত্যেকটা পেজ এবং প্রত্যেকটা পেজের প্রত্যেকটা লাইন কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারের প্রতিটা পর্ব চেষ্টা করবা ভালো করে দেখার, তাহলে তোমার জন্য অনেক উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।